साला ये दुख का खत्म नहीं होता बे। साला ये दुख का खत्म नहीं होता बे। ওরে টাকার পিছনে ছুটিস না, অর্থই অনর্থের কারণ। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ছোটবেলা থেকে এই কথা শুনে আসছে, কিন্তু দিনের শেষে এই ভোগবাদী সমাজে টাকাই শেষ কথা। যখন আপনার আদরের বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে, তখন একটা ভালো হসপিটালে ভর্তি করতে হলে টাকার দরকার। আপনার প্রিয়তমা স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে, কি মা বাবা অসুস্থ হয়ে পড়ে, তখন টাকাই শেষ কথা। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা শেখানো হয় না। অনেক কিছু আমরা শিখি, কিন্তু পার্সোনাল ফাইন্যান্স অর্থাৎ মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে। ধনী হতে চাই না, কোটিপতি হতে চাই না, কিন্তু আমার যে আয়, সেই আয়ের ভিতর কিভাবে আমি সুস্থ জীবনযাপন নির্বাহ করতে পারি, সেই শিক্ষা আমাদের শিক্ষাক্রমে দেওয়া হয় না। আজকে আমি বলবো না আপনি চুরি ডাকাতি করুন, আপনি দুর্নীতি করে বড়লোক হন। আমি চাইব আমরা যে যা আয় করি, সেই আয়ের ভিতর কি করে পরিকল্পনা করে সুস্থ জীবনযাপন করতে পারি এবং অর্থের জন্য দুশ্চিন্তা আমাদের না থাকে, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। সে কথাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট বা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট শেখায়। আমরা ধরে নিই একজন ব্যক্তির বা তার পরিবারের আয় মাসিক 30,000 টাকা মাত্র। আমি তাকে আম্বানি, টাটা, আদানি কি এলেন মার্কস, ওয়ারেন বাফেট হতে বলছি না। সে এই মাসে 30,000 টাকা দিয়ে কি করে সুস্থ জীবনযাপন করতে পারে এবং তার সাধ্যের মধ্যে শখের জিনিস ক্রয় করতে পারে, ছেলেমেয়েকে ভালো শিক্ষা দিতে পারে, চিকিৎসার সুযোগ পায়, সেই পরিকল্পনাটাই আমরা বলবো। আমরা এর আগের এপিসোডে 50-30-20 গোল্ডেন রুল আলোচনা করেছিলাম। যারা সেটা দেখেননি তারা আমার প্লে লিস্টে যে পার্সোনাল ফাইন্যান্সের চ্যাপ্টারে 50-30-20 রুলটা দেখে নিতে পারেন। এখন 30,000 টাকা যার মাসিক আয়, তার 50% অর্থাৎ 15,000 টাকা চলে যাবে নিডসে। নিডস মানে খাদ্য, বাসস্থান, পোশাক, চিকিৎসা, শিক্ষা, এই বেসিক প্রয়োজন, বেঁচে থাকার জন্য যে বেসিক প্রয়োজন তাকে আমরা বলছি নিডস। এতে 30,000-এর 50% 15,000 চলে যাবে। 30% হচ্ছে ওয়ান্টস, যেটা না হলেও বেঁচে থাকা যায়, বেঁচে থাকার জন্য যেটা অপরিহার্য নয়। এরকম যে খরচগুলো আমরা করি, হ্যাঁ, শপিং টপিং, ট্যুরে যাই, শপিং করি, শখের জিনিস কিনি, আমাদের হবি জন্যে কিছু কেনাকাটি করি, সেইগুলো হচ্ছে ওয়ান্টস, করলে হয় না করলে হয়। তাতে আমরা বলেছি 30%, তার মানে 9,000 টাকা এখানে চলে গেল। তাহলে 30 থেকে 15,000, 9,000, 24,000 চলে গেল। তাহলে আপনার সঞ্চয় থাকলো 6,000। 30,000-এর ভিতর আপনার সঞ্চয় 20%, অর্থাৎ 6,000। এখন আমাদের পরিকল্পনা করতে হবে এই 6,000 টাকাটা আমরা কিভাবে খরচ করব। তার জন্য আমরা 3টে স্তরে ভাগ করে নিই। আমাদের জীবনকে, কর্মজীবনকে 3টে স্তরে ভাগ করে নিই। টায়ার 1 অর্থাৎ মোটামুটি 20 বছর থেকে 30 বছর হচ্ছে টায়ার 1, যেটাকে আমরা বলছি ফিনান্সিয়াল ফাউন্ডেশনের সময়। টায়ার 2 হচ্ছে 30 বছর থেকে মোটামুটি 40-45 বছর পর্যন্ত। এটাকে বলছি আমরা টায়ার 2। এটাকে বলছি আমরা অ্যাগ্রেসিভ ফাইন্যান্সের সময়, অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টের সময়। টায়ার 3
40 বা 45-এর পরে অবসর নেওয়া পর্যন্ত যে সময়, সেই সময়টাকে আমরা বলছি নো ওয়ার্ক পিরিয়ড। এই সময় আপনি যা এই পর্যন্ত করেছেন সেটাই আপনার জন্য কাজ করবে, আপনাকে আর কাজ করতে হবে না। মানি উইল ওয়ার্ক ফর ইউ, ইউ উইল নট ওয়ার্ক ফর মানি। টায়ার 3-তে তাহলে আমরা ফিরে আসি টায়ার 1, অর্থাৎ আপনার কর্মজীবন শুরু হওয়ার অর্থ উপার্জনের পর থেকে ধরে নিলাম 20 থেকে 30-35 পর্যন্ত। এই সময় আপনার কি কাজ করতে হবে? প্রথম আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। এমার্জেন্সি ফান্ড মানে মানুষের আপদ বিপদ কবে কি আসবে জানেন না, এই জন্য একটা লিকুইড ফান্ড আপনাকে রাখতে হবে। সেটা প্রেফারেবলি ব্যাংকে হতে পারে, সেটা সেভিংস হতে পারে। আপনি যদি আরেকটু বিনিয়োগ সচেতন হন তাহলে অটো সুইপ ফিক্সড ডিপোজিট করতে পারেন, অর্থাৎ ফিক্সড ডিপোজিটেরও সুবিধে পাওয়া গেল। আপনার প্রয়োজন মাফিক আপনি সেখান থেকে প্রয়োজনে ফিক্সড ডিপোজিট থেকে সেভিংসে টাকা চলে আসবে। এখন অটো সুইপ ফিক্সড ডিপোজিট পাওয়া যাচ্ছে। এখানে আপনার কত টাকা রাখতে হবে? মিনিমাম আপনার মান্থলি যে আয় ধরে নিচ্ছি, এখানে আমরা 30,000 মান্থলি আয়, তার 6 গুণ, অর্থাৎ 1,80,000 টাকা আপনার এমার্জেন্সি ফান্ড। হঠাৎ আপনার কোনো চাকরি, লকডাউন হলো, আপনার চাকরি চলে গেল, আবার নতুন চাকরি জোগাড় করা, এই যে ট্রানজিশন টাইমটা, ক্রাইসিস পিরিয়ডটা, এটাকে ওভারকাম করার জন্যে আপনার একটা ফান্ড রাখতে হবে, যে মাসিক 6 মাসের যাতে আপনি চালিয়ে নিতে পারেন। নতুন করে আপনি একটা হয়তো স্টার্ট আপ শুরু করছেন, সেটার আয় আসা পর্যন্ত আপনার এই 6 মাসের টাকা মাসিক খরচটা চালাতে পারেন যাতে। এটাকে আমরা বলছি এমার্জেন্সি ফান্ড। বিশেষজ্ঞরা বলছেন মান্থলি ইনকামের 6 গুণ এই এমার্জেন্সি ফান্ড লিকুইড ফর্মে রাখতে হবে। আর কি, এই টায়ার 1-এ আপনার প্রথম কাজ, আমরা এর আগেও বলেছি, টার্ম লাইফ ইন্স্যুরেন্স। ধরে নিন আপনার 30,000 টাকা মান্থলি ইনকাম, তাহলে আপনার লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। বছরে আপনার ইনকাম 3,60,000 টাকা আপনার ইয়ারলি ইনকাম, তার অন্তত 20 টাইমস টার্ম ইন্স্যুরেন্স করতে হবে। অর্থাৎ মোটামুটি 72 লক্ষ টাকার টার্ম লাইফ ইন্স্যুরেন্স আপনাকে করতে হবে, যার প্রিমিয়াম মাসে মোটামুটি 600 থেকে 1000 টাকার ভিতর হবে। আর কি করতে হবে? আজকাল সবচেয়ে কস্টলি হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। ডাক্তারের কাছে যান, 1000 রকম পরীক্ষা টেস্ট করতে হবে, পরীক্ষা করতে হবে, হসপিটালাইজেশন জন্য বিশাল খরচ। অতএব কার কখন কি অসুখ হবে আপনার পরিবারের আপনি জানেন না, তাই একটা ফ্লোটার মেডিকেল ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে আপনার আয় অনুযায়ী। তাতেও মাসে ধরে নিন 600 থেকে 1000 টাকা প্রিমিয়াম। আর বাকি যেটুকু বাঁচবে, 6,000 টাকা থেকে এই খরচগুলো করার পরে বাকি যেটুকু বাঁচবে সেটা আপনি চক্রবৃদ্ধি হারে যাতে টাকাটা বাড়ে সেই জন্যে আপনি মিউচুয়াল ফান্ডে সিপে ইনভেস্ট করতে পারেন, যেটা 10 বছর আপনি 1000 করে রেখে গেলেন, সেটা 10 বছর বাদে একটা বিশাল অ্যামাউন্ট চক্রবৃদ্ধি হারে মোটামুটি ধরে নিন 12% রিটার্ন পাবেন, যেখানে ব্যাংকে 6 থেকে 8% রিটার্ন, সেখানে আপনি 11 থেকে 12% যে কোনো একটু দেখে শুনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে 1000 করে আপনি প্রতি মাসে আপনার কেটে নেবে। আপনি 10 বছর কি 8 বছর কি 6 বছর বাদে একটা লামসাম অ্যামাউন্ট চক্রবৃদ্ধির বেনিফিটে পাবেন। এটা হয়ে গেল আমাদের 30 বছর বা 35 বছর পর্যন্ত টায়ার 1-এর কাজকর্ম। এবার আমরা অনেকটা অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়ে গেছি, আমার ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেছে। এবার আমরা টায়ার 2-তে ঢুকছি, মধ্যজীবন। এই সময় আমাকে একটু অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করতে হবে, একটু রিস্ক টেকিং নিতে হবে, তার কারণ আমার ফাউন্ডেশনটা হয়ে গেছে, আয়
চাকরি করলেও ইনক্রিমেন্ট হয়ে হয়ে আয় বেড়েছে, ব্যবসা করলেও এত বছরের ভিতর প্রায় 10 বছরে ইনকাম অনেকটা বেড়েছে। অতএব এখন আমি একটু আক্রমণাত্মক খেলতে পারি। সেই জন্য আমাকে প্রথম কি করতে হবে, আমাকে স্টক মার্কেটে ঢুকতে হবে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। কি করে? আমি তো কিছুই জানি না, কিচ্ছু আপনার জানার দরকার নেই। আপনি 10 থেকে 20টা যাদের আজকে 50 থেকে 100 বছরের রেপুটেশন আছে এই রকম কোম্পানির, 10 থেকে 20টা কোম্পানির স্ক্রিপ্ট যখনই একটু মার্কেট পড়বে, দুটো একটা করে ডাইভার্সিফাইড ওয়েতে বিভিন্ন কোম্পানিতে ছড়িয়ে ছিটিয়ে আপনি কিনতে থাকুন। সঙ্গে রিয়েল এস্টেট কিছু ইনভেস্ট করতে পারেন। তৃতীয়ত গোল্ড, সিলভার, কমোডিটিতে ইনভেস্ট করতে পারেন। সঙ্গে আপনি কোনো স্টার্ট আপ বা কোনো বিজনেসে অংশীদারিত্ব নিতে পারেন। এই সময় আপনাকে জীবনে একটু বেশি ঝুঁকি নিতে হবে, বেশি পরিশ্রমও করতে হবে। এটা 30 থেকে 40-45 বছর বয়স পর্যন্ত, টায়ার 2 আমরা বলছি। এই কাজটা করলে, এই পর্যন্ত আপনি কাজ করলে, এরপরে টায়ার 3তে আপনার অবসর নেওয়া পর্যন্ত আপনার আর চিন্তা করতে হবে না। এবার টাকা নিজেই নিজের মতো কাজ করতে থাকবে। অর্থাৎ আপনি যে ইনভেস্টমেন্টগুলো করেছেন সেই ইনভেস্টমেন্টগুলো নিজে বৃদ্ধি পাবে। আপনাকে আর নিজে কিছু করতে হবে না। আপনি এখন নির্লিপ্ত হয়ে থাকতে পারেন, নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। বৎসরে শুধু একবার পোর্টফোলিওটা চেক করলেন, দেখলেন কোনটা থেকে বেরিয়ে আসা দরকার, কোনটায় আরও বেশি ইনভেস্ট করা দরকার। জাস্ট বৎসরে একবার পোর্টফোলিওগুলো চেক করে নিলেন। এই মোটামুটি আমাদের প্ল্যানিং। এবার আমি ধরে নিয়েছি স্বামী এবং স্ত্রী মিলে পরিবারে 30,000 টাকা আয়, খুব কম ধরেছি। এবার যার বেশি সে সেই অনুযায়ী এই হিসেবটা করবেন। আশা করি এভাবে করলে আপনার আর অর্থনৈতিক দৈন্যতা বা অর্থনৈতিক দুশ্চিন্তা বলে কিছু থাকবে না। আপনি একটা নিশ্চিন্ত সুখী জীবন কাটাতে পারবেন। हाय हाय इतना सुकून। থ্যাংক ইউ।